নমস্কার, I am Krishnadas Dej speaking. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার যে সকল বন্ধু-বান্ধবেরা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত। এই সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই আসি আমার নিজের কথা, নিজের মনের কথা, কিছু বক্তব্য বিষয় আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো আজকেই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় নিয়ে কথা হচ্ছিল সেই বিষয়ের প্রসঙ্গটা না হয় আমি পরেই বলছি। তো সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক ক্রমে আমি একটি ঘটনার কথা সেই বন্ধুকে উল্লেখ করলাম। ঘটনা বা একটা গল্প আমি সেই বন্ধুকে বললাম। এই গল্পটা কাল্পনিকও হতে পারে, আবার বাস্তবও হতে পারে। সেটা আমার শ্রোতা বা বন্ধুরা যে যেভাবে নেবেন নিতে পারেন। গল্পটা ছিল এইরকমই, বা ঘটনাটা ছিল এইরকমই, যে একটা ভিড় বাস, যাত্রীবাহী বাসের মধ্যে এক ভদ্রলোকের পকেটমারি হয়েছে। পকেট থেকে তার মোবাইল ফোনটা চুরি গেছে। সে পকেটমার সে ভদ্রলোকের পকেট থেকে মোবাইল ফোন তুলে নিয়েছে, চুরি করেছে। এখন মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না, চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছে। বাস দাঁড় করানো হয়েছে, পুলিশ এসেছে। পুলিশ আসার পরে সেই যে পকেটমার, সেই পকেটমারকে আটক করে সে পকেটমারের কাছ থেকে সেই মোবাইল ফোনটি পুলিশ সিজ করেছে, নিয়ে গেছে। তো পুলিশ তার ডিউটি, তার কর্তব্য যথাযথভাবে পালন করেছে। তখন যাত্রীদের প্রত্যেকেই পুলিশকে খুব ধন্যবাদ দিচ্ছে, থ্যাঙ্কস জানাচ্ছে। কিন্তু ওই ভিড়ের মধ্যে একজন বা কয়েকজন তারা রে করে তেড়ে এসছে পুলিশের দিকে। কি বলছে, সেই গলার শিরা ফুলিয়ে আর কি, সেই মাছের বাজারে যেমন ঝগড়া করে না, সেই ঝগড়ুটে চরিত্র আছে পশ্চিমবাংলায়, আমরা প্রত্যেকেই জানি। বলছে যে ওই মোবাইল ফোন আমি নিতে দেব না, আমি ওই মোবাইল ফোনটি যে পকেটমার কাছ থেকে নিয়েছে না, ওর পাশে আমরা আছি। পুলিশকে লক্ষ্য করে বলছে, মানুষকে তোমাদের মোবাইল ফোন কিনে দেওয়ার মুরদ নেই, আর মোবাইল ফোন তোমরা কেড়ে নিচ্ছ, কেড়ে নিতে দেব না। তোমরা মোবাইল ফোন কিনে দেওয়ার মুরদ নেই, আর লোকের মোবাইল ফোন নিয়ে নিচ্ছ। এইভাবে রে করে তেড়ে যাচ্ছে। এখন সুস্থ মস্তিষ্কে বিচার বুদ্ধি নিয়ে বিষয়টাকে ভাবুন। পুলিশ যে মোবাইলটা নিল, সিজ করলো, নিল অর্থে সিজ করলো, তুলে নিল, সেটা কার মোবাইল? মোবাইল ফোনের ওনারের, মালিকের মোবাইল? তা তো নয়। মোবাইলটা নিয়েছে পকেটমারের কাছ থেকে সিজ হয়েছে, মোবাইল ফোনের মালিকের কাছে নয়। বিষয়টা বুঝতে হবে। তাহলে যারা ওই পকেটমারের কাছ থেকে মোবাইলটা পুলিশ সিজ করছে বলে রে করে তেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারাও ওই চোরের মায়েরই বড় গলা হয় না? তারা সাপোর্ট করছে পকেটমারকে সাপোর্ট করছে। বলছে, একে একটা মোবাইল কিনে দেওয়ার মুরদ নেই, ওর কাছ থেকে মোবাইলটা তুমি নিয়ে নিচ্ছ, এ আমি হতে দেব না। পকেটমারের পাশে দাঁড়িয়ে বলছে, এর পাশে আমি বা আমরা আছি। তার মানে বুঝে নিতে হবে, ওই পকেটমারের গ্যাংয়েরই লোক হচ্ছে ওরা, যারা পুলিশের বিরুদ্ধে যাচ্ছে। এবার প্রসঙ্গে একটু আসি। আজকেই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেল 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। তো এই যে বাতিল হলো,
এরা কি সবাই যোগ্য প্রার্থী নাকি সবাই অযোগ্য প্রার্থী? আজ্ঞে না, সবাই যোগ্য নয়, আবার সবাই অযোগ্যও নয়। এর মধ্যে ৮,০০০-এর মতো আছে অযোগ্য প্রার্থী ২৬,০০০-এর, আর বাকি ১৮,০০০ কিন্তু যোগ্য প্রার্থী, তাদের চাকরিও গেল। এমনটা কেন হলো? একটু ফিরে তাকানো যাক। কলকাতা হাইকোর্টের তখন বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেছিলেন যে এই যে নিয়োগ প্রক্রিয়া, এখানে যোগ্য আর অযোগ্য এই দুই ক্যাটাগরির শিক্ষক মিলেমিশে গেছে এই নিয়োগ প্রক্রিয়াতে। তিনি নির্দেশ দিয়েছিলেন যে এগুলোকে বাছাই করা হোক, দিয়ে যোগ্যদেরকে রাখা হোক আর অযোগ্যদের চাকরিটা বাতিল হবে। কেমন অযোগ্য? আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই যে দেখেছি, যারা মিডিয়ার সাথে যুক্ত আছি, মিডিয়া দেখি, খবর দেখি, যে একজন শিক্ষক আমাদের এই, আমি এখন ওন্দা থানার অন্তর্গত এলাকা একটা চড়ুইকুড় বলে আছে, মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল। একজন মাস্টারমশাই, তিনি স্কুলে ক্লাস 1-2-এ যোগ করতে পারছেন না, যোগ বিয়োগ করতে পারছেন না। এই তো শিক্ষকের অবস্থা, কোথাও নামতা বলতে পারছেন না, কোথাও অ আ ক খও লেখাতে পারছেন না, তারা চাকরি পেয়েছেন। আমাদের পশ্চিমবাংলার কি এমনই দুর্দশা হয়েছে যে এখানে কোনো শিক্ষিত ছেলে পাওয়া যাচ্ছে না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? যোগ্য ব্যক্তিরা এখানে চাকরি পাচ্ছেন না, আর অযোগ্যরা কিভাবে, কোন জাদু বলে তারা চাকরি করছে? তাহলে অযোগ্যদের নিয়োগ হয়েছে। তো উনি বলেছিলেন যে বাছাই করা হোক। সেই বাছাইটা যদি সম্ভব হতো, তাহলে ওই অযোগ্য ৮,০০০-এরই চাকরিটা বাতিল হতো, ১৮,০০০-এর নয়। কিন্তু সেটা করা গেল না। চালে কাঁকড়ে এমনভাবে মিশিয়ে দেওয়া হলো যাতে করে এই বাছাইটা কোনোদিনই সম্ভব না হয়। ঘেঁটে দেওয়া হলো। তার ফলে কিছু যোগ্য শিক্ষক, তাদেরও চাকরি গেল। এরপর কি হবে? এরপর দুটো অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখুন ফোকাস হবে। একটা অ্যাঙ্গেল কি না, কিছু কর্তা ব্যক্তিরা রে করবেন কয়েকদিন, চাকরি হারাদের পাশে আমি আছি। কিন্তু কোন চাকরি হারা? যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে দুর্নীতিপরায়ণ হয়ে চাকরিতে ঢুকেছে, তাদের সপক্ষে আছো? তাহলে তো তুমি চোরের মা। ওই যে আগে একটা ঘটনা বললাম না, মোবাইলটা ছিনতাই করে নিয়েছিল একজন পকেটমার, তার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করেছে পুলিশ। তো তখন পুলিশের বিরুদ্ধে যাচ্ছে তারা, কোনো মতেই তোমাকে মোবাইল নিয়ে যেতে দেবো না। আরে বাবা, পুলিশ মোবাইলটাকে সিজ করেছে মোবাইলের যে ওনার, তার কাছ থেকে নয়। মোবাইলটা সিজ করেছে একজন পকেটমারের কাছ থেকে, এটা বুঝতে হবে। তারা কি করার চেষ্টা করবে? কিছু দুরভিসন্ধিমূলক কর্তা ব্যক্তি থাকবেন, তারা ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যাকে বলে ওই যোগ্য অযোগ্য মিলিয়ে যে ২৬,০০০, এই ২৬,০০০-কে লেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। লেলিয়ে কথাটা হয়তো অনেকে খারাপ ভাবতে পারেন, কিন্তু এটাই বাস্তব। পথে নামাবেন, মিছিল করবেন, অবরোধ করবেন, কিন্তু তাতে কি প্রমাণ হয় যে ওই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর যে মূল মাথা, সেই জায়গাতে তোমরাও আছো? তা না হলে এদের সপক্ষে তুমি অন্তত গলা ফাটাতে না। তুমি আছো এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর পিছনে। পুলিশ একজন চোরকে আটক করেছে। এখন কোনো মানুষ যদি সেই চোরের সপক্ষে গলা ফাটায়, হ্যাঁ, বিচার চাইতে পারে। কাউকে আটক করলো মানে যে সে অপরাধী তা কিন্তু নয়, সে অভিযুক্ত। কিন্তু কোর্ট যখন রায় দেয়, তখন সেটা আর অভিযুক্ত থাকে না, সে তখন অপরাধী। এটা বুঝতে হবে। তো ঘেঁটে দেওয়া হয়েছিল।
এই 8,000 আর 18,000কে মিশিয়ে চালে কাকরে এমনভাবে মিশিয়ে দেওয়া হলো, পুরো ঘেঁটে করে দেওয়া হলো যাতে বাছাই করা না যায়। তাহলে সেই টাকা যারা নিয়েছে তাদের কাছ থেকে আর ফেরত দিতে হবে না। এটা গেল একটা অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল, কিছু দুষ্ট মিডিয়া কিছু ঘন্টাখানেক আছে, তারা ফোকাস দেখাবে সেই চোখের জল যাদের চাকরি গেল, বাবারে এদের সংসার কি করে চলবে, ভেসে যাচ্ছে, কান্নাকাটি করছে। কিন্তু তখন তারা যখন দুর্নীতিকে অবলম্বন করে যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করে চাকরিটা নিয়েছিল, তখন কোথায় ছিল তোমার সেই ঘন্টাখানেক? কোথায় ছিল সেই মিডিয়া চ্যানেলগুলো? ফোকাসটাকে ওইভাবে ঘুরিয়ে সিম্পেথি আদায়ের চেষ্টা করবে অযোগ্যদের সপক্ষে। শুধু অযোগ্য নয়, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর সপক্ষে কিছু দুষ্ট মিডিয়া ঘন্টাখানেক করবে, কারণ তাদেরকে সেই ধরনের নির্দেশ দেওয়া থাকে। তারা মোটা টাকার বিজ্ঞাপন পায়। যে পুতুল নাচের পুতুলকে যেমন পিছন থেকে দড়ি বেঁধে নাচায় না, এদেরও পিছনে বড় বড় মাথা আছে, তারা টাকার বিনিময়ে এই সমস্ত চ্যানেলগুলোকে নাচায়, সেইভাবেই তারা বক্তব্য রাখবে। আখেরে ক্ষতি হচ্ছে একটা প্রজন্ম। যারা যোগ্য প্রার্থী তারা পথে বসে থাকছে, তারা চাকরি পাচ্ছে না। আর অযোগ্য মানুষরা শুধু যে চাকরি পাচ্ছে তাই নয়, আমার রাজ্যের মান সম্মানকে ভুলুণ্ঠিত করছে, বাংলার সম্মানকে ভুলুণ্ঠিত করছে। আমার রাজ্যে কি যোগ্য ছেলে মেয়ে নেই? তাহলে অযোগ্যদের ভিড় কেন? এরপরে আরেকটা প্রসঙ্গ উঠবেই, এটাই যে অযোগ্যদের চাকরি যদি বাতিল হয়, যদি বলতে হয়েছে বা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাহলে এই অযোগ্যরা কিসের ভিত্তিতে চাকরিতে নিয়োগ পেল? নিশ্চয়ই টাকার বিনিময়ে। তাহলে সেই টাকা কারা নিয়েছে? সেই মাথাগুলোকে কেন ধরা হবে না? তাদের শাস্তি কেন হবে না? ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ নেওয়াও অপরাধ, সমান অপরাধ। এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, সেই মাথাগুলোকে কেন ধরা হবে না? তাদের কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না? যদি না হয়, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই বাংলার বুকে আমরা একটা বিষবৃক্ষ রোপণ করেছি, সেই বিষবৃক্ষটা আরো বাড়ছে। একসময় পুরো আমাদের জাতিকে, জাতি বলতে বাঙালি কমিউনিটির কথা বলছি আমি, ওয়েস্ট বেঙ্গল কমিউনিটিকে একদিন সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে, সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যেখানে শিক্ষা থাকবে না, যোগ্য ব্যক্তিরা যোগ্য পদে আসীন হবে না, তা সে শিক্ষাক্ষেত্র হোক, প্রশাসনিক ক্ষেত্র হোক। প্রশ্ন তো উঠবেই যে শুধু এই দুর্নীতিটা কি শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, নাকি প্রশাসনিক ক্ষেত্রেও ঘটেছে? প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ জিরো পেয়ে কোনো একটা হাই লেভেলের এক্সিকিউটিভ পদে বসে আছেন, একজন বা কয়েকজন? প্রশ্ন তো উঠবেই। সর্বনাশ করছি আমরা আমাদের প্রজন্মের, সর্বনাশ করছি আমাদের পরবর্তী প্রজন্মের, পুরো পশ্চিম বাংলার আমরা সর্বনাশ করেছি। আমার মনে হয় আমার যে সমস্ত ভাই বোনেরা যারা চাকরি হারালো, তারা আমার ভাই বোন, কারণ আমার বয়স থেকে তাদের বয়স অনেকটাই কম। সেই ভাই বোনরা যারা যোগ্য 18,000, তারা পথে নামুক এই দাবিতে যে দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়, দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এবং দুর্নীতিগ্রস্ত বলতে যারা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, শুধু তারাই নয়, যারা এই 8,000 অযোগ্যদের সাথে আপনাদেরকে, এই 18,000 যোগ্য যে আমার ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে যারা গুলিয়ে দিয়েছে, একেবারে মিশিয়ে দিয়েছে যাতে বাছাই করা না যায়, তারাও সমান দোষী, সমান দায়ী। ছেলেবেলায় মনে আছে যখন স্কুলে পড়তাম, বৃষ্টি হচ্ছে তো, বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে, স্কুলের বারান্দাতে আমরা বন্ধুরা সব দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি। তো কোনো একজন বন্ধু এসে দিল ধাক্কা দিয়ে যে এই বন্ধুটা জলে ভিজুক। তো যাকে ধাক্কা দিল সে করলো কি, সাথে সাথে ওই বন্ধুকে ধরে পড়লো, মানে আমি নিজে কেন ভিজি, তুইও ভিজ।
18,000 শিক্ষিত যোগ্য শিক্ষকদেরকে বলছি, আপনাদেরকে বলির পাঁঠা করা হয়েছে কিছু দুষ্ট ব্যক্তির জন্য। আপনাদের এই দুর্দশা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করুন। আমাদের বাঙালি এই জাতিকে হেরে যেতে দেবেন না। সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসুর, প্রফুল্লচন্দ্র রায়, এদের জাতি আমরা। যে সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সাথে গবেষণা করেছেন, যে মানবেন্দ্রনাথ রায় লেনিনের সাথে বিতর্ক করেছেন, তার যে থিওরি লেনিন পর্যন্ত অস্বীকার করতে পারেননি, বাঙালি সত্যেন্দ্রনাথ বসু যার থিওরিকে অস্বীকার করতে পারেননি আইনস্টাইন, আমরা সেই জাতি, সেই বাঙালি, সেই মেধার অধিকারী আমরা। এই গৌরবকে হারিয়ে যেতে দিবেন না কিছু দুষ্ট লোকের জন্য। কারা সেই দুষ্ট লোক সেটা আপনিও জানেন, আমিও জানি, সেটা আর আমি বলতে চাইছি না। এই দুষ্ট ক্ষতগুলোকে অপসারণ করুন, তা না হলে পুরো দেহটাকে পচিয়ে দেবে, পুরো বাঙালি জাতির দেহটাকে শেষ করে দেবে। নমস্কার বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।